এত ঘৃণা তৃণমূলের বিরুদ্ধে মানুষের মধ্যে পুঞ্জীভূত হয়েছে। আপনি সংবিধানের কথা বলতে গেলে বলছেন না না, তৃণমূলকে আগে মারো, তারপরে দেখা যাবে সংবিধানের কথা বলবে। মার খেয়েও নেতা হতে পারবে। কে নেতা কবে ছিলেন উনি? তৃণমূল কংগ্রেস যারা গঠন করেছিলেন এদের মেরুদণ্ড এতটাই ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলে দাঁড়িয়ে পড়তেন। আমাদের রাজনীতিতে কি এত ঘৃণা ছিল? এটা কি একটা টার্নিং পয়েন্ট হতে পারে, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মার খেলেন, তাকে যেভাবে মানে রীতিমতো পাথর ছোড়া হলো? কিছু মৃতদেহ থাকে যেগুলোকে চেষ্টা করেও কিছু করা যায় না। মার খেয়েও নেতা হতে পারবে না। তৃণমূল কংগ্রেস কে নেতা কবে ছিলেন উনি? নেতা কবে ছিলেন? কে নেতা বলুন তো? উনি নেতা কবে ছিলেন? নেতা হতে গেলে আপনাকে জনগণের মধ্যে থেকে কাজ করতে হয়, এটা প্রাথমিক শর্ত নেতা হওয়ার। উনি কবে জনগণের মধ্যে থেকে কাজ করেছেন? 2014-তে এমপি হয়েছেন। ওনার জীবনের ক্রোনোলজিটা যদি শোনো তাহলেই বুঝতে পারবে। উনি যখন এখানে পিসিমণি মুখ্যমন্ত্রী হচ্ছেন, উনি সেই সময় দিল্লিতে পড়াশোনা শেষ করে তখন এই যে ভদ্রমহিলার নাম আজকাল শুনি, রুজিরা বন্দ্যোপাধ্যায়, তখন একটা নাম শোনা যেত, সেটা হচ্ছে গুরমিত আহুজা। এবং এই মহিলাই সম্ভবত রুজিরা বন্দ্যোপাধ্যায়। ওনার দুটো নাম, দুটো পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি শোনা গেছিল, মনে পড়ছে। 2012-তে ওনাদের বিয়ে হয়েছিল। দিল্লিতে মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন, ওদের নাটক, মানে বলেন না উনি তখন যেতেন না, আমি এরকম 5 স্টার ম্যারেজে যাব না। দিল্লিতে যে 5 স্টার হোটেলে তার বিয়ে হয়েছিল সেই সম্পর্কে তৎকালীন টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় 12ই ফেব্রুয়ারি 2012 একটা রিপোর্ট বেরিয়েছিল। আমি তোমার রিপোর্টটা দেখাচ্ছি। সেখানে বলা হয়েছিল যে একটা কার্ড কত মূল্যের, একটা করে বেলজিয়ান চকলেটের বাক্স প্রত্যেক গেস্টকে দেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জির ভাইপো তখন কিন্তু এমপি ছিলেন না। মমতা ব্যানার্জি দিল্লিতে বসেছিলেন, মনমোহন সিংয়ের গভর্নমেন্ট তখন দিল্লিতে, এই বিয়েবাড়ি হয়েছিল। যে কলেজে উনি পড়তেন সেই কলেজে উনি প্রতারিত, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রতারিত। কারণ ওকে ভর্তি করা হয়েছিল MBA পড়তে যাবার জন্য। যে কলেজে ওকে ভর্তি করা হয়েছিল, বাবা মা রেখে এসেছিলেন দিল্লিতে, হয়েছিল ছেলে MBA পাস টাস করবেন, সেই কলেজটারই দেখা গেল ডিগ্রি দেবার অধিকার নেই। সেটা আরও বড় চিটিংবাজের কলেজ। তার নাম হচ্ছে অরিন্দম চৌধুরী। এখনও গিয়ে গুগলে সার্চ করে দেখবেন, পনিটেল করা একজন ম্যানেজমেন্ট গুরু আছেন, ওর নাম অরিন্দম চৌধুরী, তার বাবা ছিলেন মলয় চৌধুরী। একটা সময় দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক কেন্দ্রিক যে একটা ব্যবসায়ীদের যে প্রভাব, তার অন্যতম মাতব্বর পরিবার। কিন্তু মিল একটা, 2007-এ যখন নন্দীগ্রামের ঘটনা ঘটছে তার 1 বছরের মাথায় এই অরিন্দম চৌধুরী মমতা ব্যানার্জিকে দিল্লিতে নিয়ে গিয়ে সংবর্ধনার বন্দোবস্ত করেছিলেন, যে পশ্চিমবঙ্গের বুকে কমিউনিস্ট গভর্নমেন্টকে ফেলবার জন্য উনি বিরাট লড়াই করছেন, পুরস্কৃত করেছিলেন। 2009-10 সালে দিল্লি হাইকোর্ট এই কলেজটির, তার নাম IIPM, এই কলেজটির যে অ্যাফিলিয়েশন সেটা সম্পর্কে মন্তব্য করেন এবং এটা ঘোষণা করেন দিল্লি হাইকোর্ট যে এই কলেজটি কোনো ডিগ্রি কনফার করতে পারে না। ভারতবর্ষে কোনো কলেজই কোনো ডিগ্রি দিতে পারে না, ডিগ্রি দিতে হয় বিশ্ববিদ্যালয় থেকে। যার জন্য দেখবে এই যে বিভিন্ন কলেজ, আমার এখানে হাওড়া গার্লস কলেজ, এই কলেজকেও ওপেন ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড হতে হয়। ডিগ্রিটা দেয় ইউনিভার্সিটি, সার্টিফিকেটে লেখা থাকে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, অথবা যদি কোনো মুক্ত বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, তারা ডিগ্রিটা দেয়। ক্লাস হয় কলেজগুলোর মাধ্যমে। যার জন্য দেখবেন অভিষেকবাবুর এই MBA-তে লেখা আছে হচ্ছে MBA ব্র্যাকেটে ওকে লিখতে হয় IPM, মানে ওই ডিগ্রিটার কোনো ভ্যালু নেই ইন্ডিয়াতে ভারতের আইন অনুযায়ী। উনি লেখেন। 2 নম্বর, আমার মনে আছে তখন 2019 সাল, মানে ছোট থেকে যদি আপনি নিয়ন্ত্রণ না করেন কোনো বাচ্চাকে, সেই বাচ্চা কীরকম হতে পারে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলে বুঝতে পারবেন। এমন পরিবার কোনো নিয়ন্ত্রণ করেননি যখন নিয়ন্ত্রণ করার দরকার ছিল। 2014 কত বয়স যখন উনি প্রথম MP হচ্ছেন?
ভারতবর্ষের রাজনীতিতে ওনার তখন কি যোগ্যতা আছে যে এমপি হবেন, এবং তৃণমূল কংগ্রেসে কি কোনো নেতা ছিলেন না? যখন চোখের সামনে দেখতেন যে বয়স্ক বয়স্ক মানুষগুলো, এরাও তো মানে মুশকিলটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যারা গঠন করেছিলেন এদের মেরুদণ্ড এতটাই ছিল না যে এরা ওইগুলো করতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলে দাঁড়িয়ে পড়তেন, পা ঠুকে মানে পায়ে মাথা ঠুকতেন। কত বয়স্ক বয়স্ক মানুষকে দেখা যায় অভিষেকের পা ছুঁয়ে প্রণাম করতে যেত, আমরা দেখতে পেয়েছি, টিভিতেও দেখা গেছে। ঘটনা ঘটেছিল মনে করছে, শুভেন্দু অধিকারীদের বাড়ির কাছে একটা ছেলে সেই থাপ্পড় মেরেছিল, এখন ভুলে গেছে লোকে। ওর প্রথমবার মার খেলেন না, এর আগেও মার খেয়েছিলেন উনি। মঞ্চে বক্তৃতা করছেন, একটা ছেলে গিয়ে টেনে থাপ্পড় মারলো। আমি তো বলবো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে যে আপনি যদি মানে সত্যি করে তৃণমূল বিরোধী এটা বোঝাতে চান, ওই কেসটাকে টেনে বার করুন। ওই ছেলেটার মৃত্যু কেন হলো? ছেলেটা পরবর্তী সময় মারা গেছিল, মার্ডার হয়েছিল আমরা শুনেছি, যে ছেলেটা ওকে চড় মেরেছিল। তাহলে সেটা তদন্ত হোক, ওই ফাইলটা বেরোবে না কেন? বেরোক, তাহলে পরিষ্কার বোঝা যাবে ওটা তো ওনার জেলারই মামলা ছিল, ঘটনা ছিল, পূর্ব মেদিনীপুরের ঘটনা। যখন উনি এইগুলো করে যাচ্ছেন তখন তো কেউ বলেনি, আর আমরা তো বিরোধী দল, আমরা তো দেখে গেছি, আমরা তো চোখের সামনে এগুলো জানতে পেরেছি। আপনি তো মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত কবে, আমি ওই বই নিয়ে বলেছিলাম, দেশ পাবলিশার্স আর বিশ্ব বাংলার এতে বইয়ে রয়্যালটির টাকা উনি তোলেন। এই করাপশন নিয়ে বিজেপিকে রুখতে পারবেন আপনি? বিজেপিকে রুখতে যাওয়া মানে আপনাকে আদানির সাথে সরাসরি লড়তে হবে, আর আদানি প্রথমেই এই সমস্ত করাপশনের একটা ক্ষেত্র তৈরি করে দেয় সর্বত্র। আম্বানির সাথে লড়তে হবে, আপনি লড়তে পারবেন? আপনার রাজনীতি যদি না থাকে আপনি আরএসএসকে পরাস্ত করতে পারবেন না। মতাদর্শ না থাকলে আরএসএসকে পরাস্ত করা যাবে না। আরএসএসের একটা স্ট্রং মতাদর্শ আছে, তাকে একমাত্র স্ট্রং মতাদর্শ দিয়েই তাকে বদলাতে হবে। ওর সাথে টাকায় গেলে আপনি পারবেন না। আচ্ছা, শুভশ্রীদা, এখন যেমন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি বলছেন অভিষেকের কামব্যাক করা সম্ভব নয়, তৃণমূল দলটা উঠে যাবে, আপনিও বলছেন রাজ্য জুড়েই এটা একটা বাতাবরণ চলছে। তো এমন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও কিন্তু একই কথা, তৃণমূল দল উঠে যাওয়ার প্রসঙ্গে তিনি বলছেন যে বিজেপি চেষ্টা করছে, বিজেপি চক্রান্ত করছে তৃণমূল দলটা যাতে উঠে যায়। এটা বিজেপির চক্রান্ত কেন? বিজেপি তো চক্রান্ত করেছিল তৃণমূল দলটা কী করে তৈরি করা যায় তার জন্য। 98 সালের আগে 97-এর খবরের কাগজগুলো একটুখানি প্রথম পড়ো। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেকশনটা কারা করাচ্ছিল পশ্চিমবাংলায়? অনেক সাংবাদিক। আজকে দেখবে তাদের অনেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী, আবার বেশিরভাগটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নেমেছিলেন, তারা ওনার পেরোলে ছিলেন। তুমিও দেখলাম একজনের ইন্টারভিউ করেছিলে, কী নাম যেন, আনন্দবাজারে ছিলেন, বড় সাংবাদিক, নাম করা সাংবাদিক, সুমনবাবু নয়, অন্য কেউ। তো দেখবেন এরা তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট পরিমাণে তখন একটা কাল্ট হিসেবে তৈরি করেছিলেন। তোমাদের মনে থাকবে প্রবীর ঘোষাল এমএলএ ছিলেন না, আমার এখনও মনে আছে, তখন এই একটা বই ছিল, ওর নাম হচ্ছে বর্তমান, সাপ্তাহিক বর্তমান। তো এটার একটা ওই বেরোতো, কী বলে, পুজো সংখ্যা বেরোতো, এবং কনসিস্টেন্টলি বছরের পর বছর এই পুজো সংখ্যায় একটা করে ফিচার লেখা হতো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। মমতার ডিম পোস্ত, মমতা বন্দ্যোপাধ্যায় ডিম পোস্ত রান্না করবেন, সেটা প্রবীর ঘোষাল লিখছে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজনীতি করতে করে চটপট চটপট করে দিল্লির এমপি বাংলায় এসে ডিম পোস্ত করে খাইয়ে দিল, সেটা একটা ফিচার লেখা হলো। মানে কী ছিল এগুলো, এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল? আমি ভাবি মাঝে মধ্যে এটা রাজনীতিতে কী গুরুত্ব, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ডিম পোস্ত রান্না করুন, খিচুড়ি রান্না করুন, মুড়ি খান, হাউ ডাজ ইট ম্যাটার ইন পলিটিক্স? ঠিক যেরকম কে গরুর মাংস খেলেন, কে শুয়োরের মাংস খেলেন, এটা ম্যাটার করে না, কে ডিম পোস্ত খেলেন আর কে আলু পোস্ত খেলেন সেটাও ম্যাটার করে না রাজনীতিতে। কিন্তু আমাদেরকে এটা ম্যাটার করানো হয়েছিল, কারণ আমাদের সামনে তখন একটা কাল্ট তৈরি করা হচ্ছিল, যে কাল্টকে একটা ওই সারভাইভ করানোর জন্য একটা লিডার দরকার, একটা খাড়া করতে হবে। তখন পশ্চিমবাংলায় বামফ্রন্টকে দুর্বল না করা গেলে বাংলার গণতান্ত্রিক সংস্কৃতিকে ধ্বংস করা যাবে না, বাংলার সম্প্রীতির সংস্কৃতিকে ধ্বংস করা যাবে না। আর এমনিতেই 92-এর 6ই ডিসেম্বরের পর থেকে আমাদের গোটা দেশটা একটা অন্য যুগের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, যেই প্রথম ধর্ম আর সন্ত্রাসবাদ একটা জায়গাতে নিয়ে আসা হলো।
এর আগে সন্ত্রাস হয়েছে, কিন্তু 1992 ডিসেম্বর আমরা প্রথম ইন্ডিয়াতে যেটা লক্ষ্য করি, ধর্ম আর সন্ত্রাসবাদ মিশে গেল, একটা গোটা মসজিদ, একটা স্থাপত্যের নিদর্শন, সেটা ডেমলিশ করা হলো এবং তার পক্ষে দাঁড়িয়ে কিছু লোক কথা বলতে শুরু করলেন, এবং সরাসরি যেটা হলো থ্রেট টু দি কনস্টিটিউশন, থ্রেট টু আওয়ার সেকুলার কনস্টিটিউশন, এবং একটা ধারণা দেওয়া হলো যে সেকুলারিজম হ্যাজ গট সামথিং টু ডু উইথ রিলিজিয়ান। না, সেকুলারিজমের সাথে রিলিজিয়ানের সম্পর্ক, সেকুলারিজম মানে একটা সোসাইটি যেখানে ইকুয়ালিটি থাকবে, রিজনেবলনেস থাকবে, রুল অফ ল থাকবে, একটা সোসাইটি যেটা ধর্মের দ্বারা নিয়ন্ত্রিত হবে না, যে সোসাইটিটা থাকবে যুক্তির বোধের উপর দাঁড়িয়ে, জ্ঞান বিজ্ঞানের উপর দাঁড়িয়ে। কিন্তু সেই সোসাইটিকে আজকে একটা ভয়ঙ্কর বিভাজনের সমাজে পরিণত করা হয়েছে। এত ঘৃণা আজকে যে ঘটছে, এটা সমাজে যদি ঘৃণা না থাকতো এটা ঘটতে পারত? আপনি এখন সাধারণ কিছু মানবাধিকারের কথা বলতে গেলে আপনাকে লোকে তেড়ে আসছে যে এদের জন্য মানবাধিকার। আপনি সংবিধানের কথা বলতে গেলে বলছেন না না, তৃণমূলকে আগে মারো, তারপরে দেখা যাবে সংবিধানের কথা বলবে। এই ঘৃণার পরিবেশটা তো তৈরি হয়েছে। আমাদের রাজনীতিতে কি এত ঘৃণা ছিল? রাজনীতিতে রাজনৈতিক দলের জয় পরাজয় এটা খুব একটা স্বাভাবিক ঘটনা। একটা দল হেরে যাবে, আর একটা দল আসবে, 5 বছর থাকবে, 10 বছর থাকবে, 34 বছর থাকবে, কোনোটা 15 বছর থাকতে পারে, কোনোটা নাও আসতে পারে। কিন্তু এই যে ঘৃণা, একটা দল চলে যাবে আর একটা দলের উপর সে আক্রমণ করবে, আর আক্রমণটা সেই মারাত্মকভাবে, আর সবচাইতে বড় কথা যে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে আমরা একটা স্ট্যাটিক স্ট্যান্ড আমরা যখন বারবার বলে গেছি, সেদিনও যা বলেছি আজও তাই বলছি, এইখানে ভার্সান তো কিছু বদলাচ্ছে না। 2021 যখন পোস্ট পোল ভায়োলেন্স হলো, তখন যেভাবে বিজেপির উপর, বামপন্থীদের উপর, যেখানে যে যাদের শক্তি ছিল তাদের উপর অ্যাট্যাক হয়েছে, কোথাও শারীরিকভাবে, কোথাও মানসিকভাবে, তখনও এই একই কথা বলেছি আমরা, যে কনফিডেন্স রিইনস্টিল করতে হবে। আর এখনও সেই একই কথা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এত ঘৃণা তৃণমূলের বিরুদ্ধে মানুষের মধ্যে পুঞ্জীভূত হয়েছে যে এটার থেকে আর আপনি আর বের করতে পারছেন না। এটা হিরিক লেগে গেছে এখন, তৃণমূল ছাড়ার হিরিক, যে আমি তৃণমূল করি না। এই প্রশ্নে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমাদের এই পশ্চিমবঙ্গে এখন যা যা হচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং বিষয়, যেটা গোটা দেশের রাজনীতির ক্ষেত্রে আগামী দিনে অনেক কিছু স্থির করবে। একদমই সময় বলবে সেই উত্তর। তৃণমূল দলটার কি হয়, ভবিষ্যৎ কি, নতুন তৃণমূল তৈরি হয় কিনা। অসংখ্য ধন্যবাদ দাদা এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ইনস্ক্রিপ্ট.net। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।